অন্যদিকে মালদা থেকে 9 অনুপ্রবেশকারীকে ফেরানো হলো বাংলাদেশে। রাতে বিএসএফ এর হাতে তুলে দেয় মালদা জেলা পুলিশ। তার মধ্যে 3 জন মহিলা, 6 জন নাবালককে বাংলাদেশে ফেরত পাঠানো হয় এবং মালদার ইংরেজ বাজারের চালু করা হয়েছে সেখানে হোল্ডিং সেন্টার এবং 9 জন বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করে সেখানে রাখা হয়েছিল। অর্থাৎ ইতিমধ্যে ডিটেক্ট করা হয়েছে, তাদেরকে ডিপোর্ট করা হবে এবং তারপর ডিলিট হয়ে যাবে তারা ভারতের এই ভোটার তালিকা থেকে। যারা যারা এখনো পর্যন্ত প্রচুর বাংলাদেশি রয়েছেন যারা ইতিমধ্যে ভোটার তালিকায় ঢুকে বসেছিলেন এবং সেইভাবে একাধিক অনুপ্রবেশকারী তাদেরকে ইতিমধ্যেই ডিটেক্ট করা হচ্ছে, ডিপোর্ট করা হবে এবং তারপর ডিলিট করা হবে। এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের সঙ্গে রয়েছেন আজকে অতিথি রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। রাজাগোপাল দা, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। আজকে জিরো আওয়ারের যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা, এই যে আমরা কিছুদিন আগে এসআইআর পদ্ধতি চলাকালীনও আমরা দেখেছিলাম খানিকটা এই একই ধরনের ছবি, যে সময় প্রচুর বাংলাদেশি তাদের সীমান্ত জায়গাগুলোতে তারা বর্ডার এরিয়াগুলোতে তারা ভিড় জমিয়েছিল, তারা আস্তে আস্তে ওপারে যাচ্ছিল এবং সেই ছবি খানিকটা কিছু ক্ষেত্রে আবারও দেখা যাচ্ছে বিভিন্ন সীমান্ত, হাকিমপুর সীমান্ত এর আগে আমরা দেখিয়েছিলাম, সেখানেও প্রচুর মানুষ যারা আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে, কারণ তারা এবার বুঝে গেছে যে আর এখানে থাকার কোনো উপায় নেই। কিন্তু তাদের মধ্যে থেকে একাধিক বক্তব্য সামনে আসছে, যারা বলছে যে যারা 30 বছর, 18 বছর, 25 বছর ধরে যারা এখানে, তারা চলে যাচ্ছে অথচ তাদের সন্তানদের জন্ম হয়েছে এই ভারতবর্ষে। এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? এটা তো সত্যি, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভারতে এসেছে এবং কতজন এসেছে তার হিসেব কেউ করেনি। 2011 সালের পরে সেন্সাস না থাকাতে আমরা বুঝতে পারছি না কতজন মানুষ এসেছে। সেন্সাস থাকলেই বোঝা যেত। 15 রাজ্যে জনসংখ্যার হারের সঙ্গে পশ্চিমবঙ্গের জনসংখ্যার হার দিয়ে আমরা যদি দুটো সেন্সাসকে কম্পেয়ার করি তাহলে বোঝা যাবে কতজন বাইরের লোক এসেছে। সেটা যেহেতু করার সুযোগটা এই মুহূর্তে নেই, এই 27-এর রেজাল্ট বেরোলে আমরা পারবো। কোনো তথ্য কেউ রাখেনি, নানান ধরনের গেস করা হয়েছে যে এত মানুষ এসেছে। কেউ বলছে 1 কোটি, কেউ বলছে আরো বেশি, কেউ বলছে যাই হোক, 10 লক্ষ থেকে 1 কোটি যে কোনো সংখ্যাই হতে পারে। এরা যারা এসেছেন, এটা তো বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব ছিল আটকানো, কিন্তু আমাদের যে দুটো দেশের সে সীমানা, সেখানে নদী আছে, পাহাড় আছে, বহু এলাকা, 500 কিলোমিটার পর্যন্ত এলাকা বহুদিন অরক্ষিত ছিল। তারপরে এবং আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, তার যে অসংখ্য সেনাবাহিনী আছে তা তো নয়, একটা নির্দিষ্ট সংখ্যক সেনাবাহিনী দিয়ে তাদের কাজ করতে হয়। এবং ইদানিংকালে কিছু ইলেকট্রনিক প্রযুক্তি বেরিয়েছে, এগুলো বহুকাল আগে ছিল না। কিন্তু রাজ্য সরকার যারা এসেছে তারা কিন্তু কোনো সহায়তাই করে, কেন এই সমস্ত মানুষ বাংলাদেশ থেকে গরিব, অধিকাংশই গরিব মানুষ, এদেরকে নিয়ে আসা হয়েছে। এদের উদ্দেশ্য হচ্ছে এদেরকে কিছু সুযোগ পাইয়ে দিয়ে একটা ভোট ব্যাংক তৈরি করা, যাদেরকে এদেরকে নিয়ে এসে বলা হলো ঠিক আছে তুমি আমাদের ভোট দেবে, এই সুবিধাটা পাবে। এভাবেই তারা এসেছে। কাজটা হচ্ছে ভোট দেওয়া, তার বদলে কেউ কেউ ভোটার কার্ড করে দিয়েছে, ভোটার কার্ড তো করতেই হবে, রেশন কার্ড দিয়েছে, কেউ আবার লক্ষ্মীর ভাণ্ডারের নাম তুলে দিয়েছে, কেউ জমিও পাইয়ে দিয়ে, এরকম চলতেই থেকেছে। এরা মনে করেছে যে ভারত সরকার খুব দুর্বল, সফট স্টেট, যেটাকে আমরা ইংরেজিতে বলি, ডোনাল্ড বেডাল বলছেন সফট স্টেট, সরকার করতে ভয় পায়। এতকাল ভারত সরকার এরকম একটা ধারণা ছিল, কিন্তু এখন যে পশ্চিমবঙ্গের সরকার এসেছে তারা বুঝিয়ে দিয়েছে ও তার সফট স্টেট বা হার্ড স্টেট, বুঝেছেন? সেটা ভারতের যে সরকার দিল্লিতে আছে তারাও মোটামুটি বোঝাবার চেষ্টা করছে আমরা কঠিনভাবে চলতে চাই। তবে অমানবিকভাবে তো কিছু করা যায় না। এই সমস্ত মানুষ এসেছেন। আপনারা যে রণধীর জয়সওয়ালের বক্তব্য শোনালেন, উনি পরিষ্কার বলছেন যে 2000 কত মানুষের নাম তারা বাংলাদেশ সরকারকে দিয়েছে এবং বলেছে তোমরা জানাও যে এরা তোমাদের নাগরিক কিনা। জানাইনি, এখনো পর্যন্ত জানাইনি। বাংলাদেশের পলিসি হয়েছে দেশ ছেড়ে চলে গেছে, তাদের ব্যাপারে আমরা কিছু করবো। এখন যে নতুন সরকার এসেছে, বিএনপি সরকার এসেছে, সে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে, আমরাও চাইছি ভালো হোক। যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের তো বাংলাদেশের নিজের দেশের নাগরিক না, নিজের দেশের নাগরিককে কি করে, আমরা তো নানান প্রমাণ দিচ্ছি, সেগুলো ভিত্তি করে হয়তো ওরা রাজি থাকবে। একদমই রাজাদা, আমি এই বিষয়টা নিয়েই আসবো যে এই যে প্রসেসটা শুরু হয়েছে, সেই প্রসেসে আলটিমেটলি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে? রাজাদা, আসছি আপনার কাছে, কিন্তু তার আগে এই যে অনুপ্রবেশকারীরা তারা কি বলছেন, কারণ তারা অনেকে কিন্তু বলছেন এই অনুপ্রবেশকারীদের মুখে দিদির নাম শোনা যাচ্ছে, কারণ
আমরা জানি যে বাংলাতে দিদি বলতে আমরা যার কথা প্রথম মাথায় আসে, যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা মাথায় আসে, মমতা বন্দ্যোপাধ্যায়, তার কথাই বলছে, সেই দিদির কথা এই অনুপ্রবেশকারীদের মুখে। একবার শোনাই আপনাদেরকে ঠিক কি বলছেন একজন অনুপ্রবেশকারী। বাসাতে ছিল। হ্যাঁ। বারাসাতে কোথায় ছিল? নিবেদিতা বলে। কি কাজ করতে তুমি? সুইপারি কাজ করতাম। কে তোমাকে কাজ দিয়েছিল? দিদি দিয়েছিল কাজ। কোন দিদি? টিএমসির নেতা। তোর নাম কি তার? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো টিএমসি নেতা, তোমাকে কাজ কে দিয়েছিল? আমাকে দিয়েছিল আমাদের গ্রামের একটা লোক, নাম কি তার? মুজিবার মেম্বার। সে কি নাম? মুজিবার মেম্বার। কোন গ্রাম? জায়গাটার নাম কি? নিবেদিতা বললি। আচ্ছা, তারা জানতো তুমি বাংলাদেশের লোক? হ্যাঁ। তাও তোমার কাজ দিয়েছে? হ্যাঁ। কোন কোন ডকুমেন্টস বানিয়ে দিয়েছে তোমাকে? কোনো ডকুমেন্টস আমাকে দেয়নি বানিয়ে। আমাদের এখনো কোনো ডকুমেন্টস ছিল। কবে এসছো? আমি এখান থেকে অনেক দিন এসেছি, প্রায় 20 বছর আগে। তোমার মাইনা কত ছিল? বেতন? আমাদের দিন হিসাবে দিত কত করে? 400 টাকা করে। তুমি যে কাজ করতে কোনো ডকুমেন্টস দিতে? না, কোনো ডকুমেন্টস নেই। এখন কি চাইছো তোমরা? আমরা এখন বাংলাদেশে যেতে চাইছি। কেন বাংলাদেশে যেতে চাইছো কেন? এখানে ওই কাগজপাতিগুলো চাচ্ছে, এই জন্যগুলো নেই আমাদের কাছে, ওই জন্য আমরা চলে যাচ্ছি। রাজাদা, আমরা শোনাচ্ছিলাম এই একজন অনুপ্রবেশকারী, তিনি বাংলাদেশে ইতিমধ্যে ফিরতে চাইছেন, যার জন্য হোল্ডিং সেন্টারে তিনি রয়েছেন। অদ্ভুত কথা বলছেন যে দিদি নাকি কাজ দিয়েছিল এবং সেখান থেকে তারা নাকি দিনে 400 টাকা রোজের কাজ নিয়ে তারা এদেশে আসেন। তারা এত বছর ধরে এখানে রয়েছেন, তাদের কাছে কোনো প্রপার ডকুমেন্ট নেই, যে ডকুমেন্ট এখন লাগবে সেরকম কোনো ডকুমেন্ট নেই। এই রকম অবস্থাতে এতগুলো বছর ধরে এই বাংলায়, এই দেশে তারা থেকে গেছেন, অথচ সেই সময় যে এক্সিস্টিং সরকার, সেই সময় রীতিমতো অবাধে তাদেরকে এনেছে। কোথাও একটা তখন তৃণমূল দলটা আর তখনকার সরকারটা এক হয়ে গেছিল। হ্যাঁ, দেখুন, এই যে মানুষগুলোকে নিয়ে আসা হয়েছে 400 টাকার মজুরি, হয়তো কোনো কোনো এলাকায়, মানে ওর গ্রামটা কোথায়, নিবেদিতা পল্লীটা চিনি না, সেখানে হয়তো সুইপারের শর্টেজ আছে। সাধারণত যেটা ঘটে থাকে, যেখানে শ্রমিক পাওয়া যায় না, বাইরে থেকে কম দামের মজুরি শ্রমিক নিয়ে আসা হয়। মেক্সিকো থেকে প্রচুর লোক আমেরিকায় গেছে এবং বাংলাদেশ থেকে একইভাবেই সেভাবে নিয়ে আসা হয়েছে। কিন্তু মজুরি যা বলছে 400 টাকা ডেইলি, এটা তো এখনকার এক্সিস্টিং মজুরি। রাজাদা, বাইরে থেকে নিয়ে এলেও তো তার একটা পর্যাপ্ত সময়সীমা থাকবে। যে কোনো দেশে যদি আমি থাকতে যাই, তার তো একটা সময়সীমা আছে। না, দেখুন, ইলিগালি আসলে সময়সীমা আর কিছু নেই। যারা বৈধভাবে আসে তার ভিসার একটা মেয়াদ থাকে, কিন্তু এরা অবৈধভাবে এসে আর কি, তাদের কতদিন থাকবে কে ঠিক করবে। এখন যেটা আমি বলতে চাইছি যে 12,400 টাকা ডেলি হয়, মোটামুটি ভাবে 12,000 টাকা হচ্ছে মাসে। এটাই কিন্তু আমাদের এখানকার মজুরি। অর্থাৎ এই লোকগুলো যখন এসেছে ভারতে, এখানকার মানুষের চাকরিটা কিন্তু চলে গেছে, তাই না? এখানকার এরা কিন্তু এসেছে, এরা চাকরি করেছে কেন? সে যে সরকার আগে ছিল, দিদির সরকার, যেটা তারা সে বলছে, এই দিদির সরকারকে ভোট দেওয়াই তার কাজ। এবং দিদির সরকারকে ভোট দেওয়ার জন্য কি হলো, আমাদের দেশের যারা নাগরিক, যারা ওই কাজটা করতে পারতো, তারা কিন্তু চাকরি থেকে উৎখাত হয়েছে। এটা কিন্তু অত্যন্ত, হ্যাঁ, তার প্রতি আমার দয়া আছে যে ছেলেটি এটা বলছে। একদম তাই। একটা মার্জিনাল প্রান্তিক শ্রেণীর মানুষ, তার জন্য আমার সমবেদনা রয়ে গেছে। কিন্তু যে লোকটা চাকরি হারালো, তার জন্য সমবেদনা কি আমার কম থাকবে? তা তো থাকার কথা নয়, তাই না? সেগুলো কিন্তু দিদির আমলে ব্যাপক। এবং রাজাদা, শুধুমাত্র চাকরি হারানোর বিষয়টা তো বিশেষভাবে থাকছে, আর তার থেকেও বড় কথা, একটা দেশের তো একটা ক্যাপাসিটি থাকে। সেখানকার রাজ্যের প্রকল্প তারা নিচ্ছে, তারা সেই দেশের খাদ্য, সেই দেশের থাকার বাসস্থান, সেই দেশের জমি, সমস্ত কিছু আস্তে আস্তে কোথাও একটা সেই সমস্ত কিছুর সঙ্গে মিশে গিয়েছিল তারা এত বছরে। হ্যাঁ, দেখুন, মানে দেশটা তো দেশের নাগরিকদের জন্য, তাই না? দেশটা তো উন্মুক্ত পৃথিবী নয় যে আসবে ঢুকে পড়বে। কিছু মানে রাজনৈতিক দল এই ধরনের বার্তা দিত যে গরিব মানুষ যাবে কোথায়। সমবেদনা সবারই আছে, কিন্তু আমার দেশের গরিবরা কোথায় যাবে, এটা কিন্তু তারা বলতো না। এই মানুষগুলোর ব্যাপারটা ছিল, যেহেতু এরা অসহায়, যারা নিয়ে এসে তাদের প্রতি খুবই অনুগত থাকতো এবং যেখানে বলতো ভাই আমাদের এখানে ভোট দিতে হবে, এরা টিএমসি বা সিপিএম এসব বোঝে না, এদের যা বলতো এরা তাই করতো। সেভাবেই তারা কিন্তু এসেছে, অনুগত হিসেবেই কাজ করেছে। কিন্তু এখন কড়া শাসনে, আপনি যেটা বললেন, হ্যাঁ, এরা শুধু তো মজুর করেনি, দেশের যে আমাদের যে সীমাবদ্ধ সম্পদ আছে তার উপরে শেয়ার বসিয়েছে চারিদিকে। এবং শুধু তাই না, ভোটার কার্ড পড়ার পরে এরা ঠিক করে দিচ্ছে কে দেশ চালাবে। এবং এই প্রসেস যদি চলতেই থাকে,
এদেরই মানে অঙ্গুলি হেলনে দেশের সরকার চলতো বা চলেছে বা চলবে এরকম একটা ব্যবস্থা হয়ে আসছে। সেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে যাতে এই সমস্ত মানুষ যারা এসেছিল তারা নিজেরাই বুঝতে পারছে যে এবার ফেরা পালা। একদমই তাই রাজাদা, আমি একটু অনুরোধ করব সঙ্গে থাকার জন্য, কারণ এই আলোচনা আমাদের চলবে, কিন্তু সময় একটা ছোট বিরতির হয়েছে, সুতরাং বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।